হ্যাঁ, কোন ব্যক্তির রক্তে অবস্থিত বিভিন্ন প্রকার লিপিডের শতকরা পরিমাণ, কোন ব্যক্তির রক্তে অবস্থিত বিভিন্ন প্রকার লিপিডের শতকরা পরিমাণ, কোন ব্যক্তির রক্তে আদর্শ মানে যে লেখা আছে কোন ব্যক্তির রক্তে বিভিন্ন প্রকার লিপিডের মানে অবস্থিত বিভিন্ন প্রকার লিপিডের শতকরা পরিমাণ। বাবা দেখো, আপনি বলছেন শুধু বিভিন্ন লিপিডের পরিমাণ দাও, শতকরা পরিমাণ এবং তার আদর্শ মানে তুলনামূলক ছককে। হ্যাঁ, আমি আবার বলছি, কোন ব্যক্তির রক্তে অবস্থিত বিভিন্ন প্রকার লিপিডের পরিমাণ এবং তাদের আদর্শ মানের পরিমাণগত ছককে। হ্যাঁ, ওই যেটা দেখো একটা কথা, যেটা আছে আর তার আদর্শ মান, তার ছক মানে তো তুলনামূলক ছক। লাস্টবার বলছি, এই বইয়ের মানগুলো দেখি পাওয়া বুঝতাম না, এক এক জাতীয় বই এক এক রকম দেওয়া, ওই মান আসবেও না। আমি আবার বলছি, কোন ব্যক্তির রক্তে অবস্থিত বিভিন্ন পরিমাণ, বিভিন্ন প্রকার লিপিডের পরিমাণ এবং তার আদর্শ মানের পরিমাণগত ছককে লিপিড প্রোফাইল বলা হয়। হ্যাঁ, কি বলি? আমরা গতদিন প্রথম অধ্যায় করতেছিলাম, আমরা বলতেছিলাম প্রতিসম নিয়ে। দাঁড়াতো, প্রতিসম কাকে বলে? ওই বই আইনি প্রতিসম আর একটা আছে ব্যাখ্যার কথা বলে এখনো। প্রতিসম সমান ভাবে বিভক্ত হয়, সমান ভাবে ভাগ করা যায় না, সোজা কথা, তাই না? আচ্ছা, প্রতিসম প্রাণীগুলাকে কি কি ভাগে ভাগ করা গেছে? হচ্ছে গোলকীয়, দ্বিদলীয়, দ্বিপার্শ্বীয় আর গোলীয় প্রতিসম কি? গোলীয় আছে, গোলীয়, দ্বিদলীয়, গোলীয় প্রতিসম হচ্ছে যদি কোনো প্রাণীকে কোনো গোলক আকৃতির বস্তুর মতো যে কোনো তলে এক বা একাধিকবার ভাগ করা যায়। কারণ গোলক হলে একবার হবে না, বললো একাধিকবার ভাগ করা যায়। ওকে, বসো। অরীয় প্রতিসম কি হবে? বসে বলো। এক বা একজোড়া অঙ্গ বিশিষ্ট কোনো প্রাণীকে দুইটা দল পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সেরকম ক্ষেত্রে যদি সেটাকে চারটি আমি বলছি অরীয়। বেলনাকার যে প্রাণী যদি লম্ব অক্ষ বরাবর হাত কেটে সেটাকে যদি দুই বা ততোধিক সমান আকৃতির খণ্ডাংশে ভাগ করা যায়, তাহলে সেটাকে বলা যায়। আমরা কথাটাকে এভাবে বলছিলাম, ঠিকই বলছে, ওই কথাটা নিজে করে দিচ্ছি যে সমস্ত প্রাণীদেরকে তার লম্ব অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায়, তাই না? যে সমস্ত প্রাণীদেরকে লম্ব অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী। দ্বিঅরীয় কি? বরাবর অন্য প্রাণীকে এক বা এক জোড়া যদি হয় এবং
ক্লিয়ার হলো না? আমারও ক্লিয়ার না দর্শক। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা আমারও ক্লিয়ার না। দেখ, মনে কর মনে কর আমার এখান থেকে একটা সিং বার হয়েছে স্যার শিং ডিং বাদ দেন, সহজ একটা উদাহরণ বলেছি। না না, আমি তো তোর মধ্যে সিং দিয়েছিলাম। অর্থাৎ অঙ্গটা দিয়ে বোধহয় ভেজাল হচ্ছে তোদের। আমি ওই জন্য বলছি, মনে কর একটা অঙ্গ এখান থেকে বেরিয়ে পড়ছে, এই সামুন্ডিয়া, মনে কর আমার এইটুকু একটা কোষ, এখান থেকে একটা সিং বার হয়ে এই পর্যন্ত আছে। আচ্ছা, একটা অঙ্গ না, এটিকে যদি আমি এই পাশে যেটা আসছে বলতে এটা হলো সেই সিংটা, এটা মাঝখান দিয়ে সমান ভাগে ভাগ করলাম একবার, কয়টা খন্ড হচ্ছে? দুটা। আবার যদি এটাকে খাটো পাশে ভাগ করি, তাহলে সিংটাও কয়টা খন্ড হবে? চারটা খন্ড হবে। পুরো কোষটাও চারটা খন্ড হবে। এবং যেখানে কোষটা মাঝখান যেখানে ভাগ হয়ে গেছে, এই পাশে ফাটালে এই পাশে ফাটালাম, প্রত্যেকটা খন্ডের কেন্দ্রস্থ অংশটা সমাপন হচ্ছে। দ্যাটস অল। আমার এই কান দিয়ে মাথাটা ফাটাবেন স্যার। সান দিয়ে স্যার। ঠিক আছে, অঙ্গ বলছে ওদের জন্য ব্যবস্থা না। এটা আমি তরমুজের উদাহরণ যেমন দিয়েছিলাম, এটাও সেই কথাটাই খালি সম্পূর্ণ হচ্ছে। লেকচারে অঙ্গের কথা বলেনি, শর্টকাট শুধু মূল কথাটা বলছে যে লম্ব অক্ষ বরাবর অতিক্রান্ত কেবল দুটি ছেদন তলে দেহকে সমান ভাগে ভাগ, দুটা সমান অর্ধাংশে ভাগ করা গেলে সেটা হলো দিয়ে দেবে। শুধু না না না, এটা হচ্ছে লম্বালম্বী অক্ষ, এই পাশেও গেছে, আবার এই পাশেও যদি এই পাশেও যদি লম্বালম্বী হয়, মানে দুটা তল। তবে এক হিসাবে কিন্তু এখানকার সংজ্ঞাটা আরো পারফেক্ট বেশি। এখানে কিন্তু অঙ্গের সংজ্ঞাটা আপনি বলেন স্যার। অঙ্গের কথা এখানে যেমন বলেনি। এই দেখো, কোন প্রাণীর অঙ্গ যদি এক বা এক জোড়া হয়, তখন উক্ত প্রাণীকে দুটি তলে সমানভাবে ভাগ করলে যে চারটি খণ্ড তৈরি হয় তার প্রত্যেকটি খণ্ডকে যদি সমকোণ হয়, অথবা আবার কথাটা বলি, সমকোণ কথাটা একবারই ঢুকাই, কোন প্রাণীর অঙ্গ যদি এক বা এক জোড়া হয়, তখন উক্ত প্রাণীকে দুটি তলে ভাগ করলে যদি সমকোণ আকৃতির চারটি খণ্ড পাওয়া যায়, তখন তাকে দ্বিঅরীয় প্রতিসম বলা হয়। দ্বিপার্শ্ব প্রতিসম তাহলে কি হবে? যখন কোনো প্রাণীর কেন্দ্র অক্ষ থেকে তার দেহকে মানে ডান বাম পাশে সদৃশ তলে ভাগ করা হয় সমান। আচ্ছা, আমরা গতদিন খণ্ড গান বলেছি, আজকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আচ্ছা বা বল না, অঞ্চলায়ন এর মধ্যে কথাগুলো ছোট ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বই বানায় গল্প করবো। আচ্ছা, আমরা যখন ঘাসকলিঙ্গের দেহের গঠন করি, আমরা দেখছিলাম ঘাসকলিঙ্গের শুধু উদরটা কটা অংশে বিভক্ত ছিল? শুধু উদর ছিল 11টা খণ্ডে বিভক্ত। আচ্ছা বলতো, আমরা যে খণ্ডায়ন করেছি, ঘাসকলিঙ্গের এই খণ্ডায়নগুলিতে অসম খণ্ডায়ন। তার কারণ আস্তে আস্তে বাড়বে, আবার মাঝখান থেকে আবার কমতে থাকবে। সবচেয়ে বড় খণ্ড কত নম্বরটা? বক্ষ যে বলছিলাম, বক্ষ একটা খণ্ড বলছিলাম, কিন্তু তার মধ্যে কি খণ্ড ছিল না? কয়টা ছিল? আবার মস্তক একটা আলাদা খণ্ড দিয়েছি। এরা সেটা বলছে যে খণ্ড তো আছে, তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের যে খণ্ড, দেহ খণ্ডায়িত হলেও কোন কোন ক্ষেত্রে এই খণ্ডগুলো বাহ্যিকভাবে অস্পষ্ট। যেমন বক্ষের মধ্যে যে 3টা খণ্ড আছে, বাইরের দিকে আসলে আলু দেখে সবকিছু বোঝা যাবে, কিন্তু মাথার পরে বক্ষ, তারপরে উদর আর মাথার মাঝখানে যে বক্ষ, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ এই বক্ষের মধ্যে যে 3টা খণ্ড, এটা নিয়ে একটা অঞ্চল হয়েছে। সে অঞ্চলের নাম কি? বক্ষ অঞ্চল, বক্ষীয় অঞ্চল। আবার তারপরে যে উদর আছে, উদরে আছে মোট 11টা খণ্ড। লাস্ট বেঞ্চ এসো, উদর আছে 11টা খণ্ড, ভূমি হচ্ছে ওটার মাঝখানে একটা। এই 11টা খণ্ড একসাথে যুক্ত একটা অঞ্চল ঘোষণা করছে, যারা উদরীয় অঞ্চল। তাই না কথাটা? এভাবে মস্তক অঞ্চল। এই জন্য সংখ্যাটা এভাবে বলছে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের খণ্ডগুলো বাহ্যিক, মানে খণ্ড থাকলেও এই খণ্ডগুলো অনেক সময় স্পষ্ট নয়। এদের মধ্যে কিছু কিছু খণ্ড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল গঠন করে, আর এভাবে দেহকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করার প্রক্রিয়াকে অঞ্চলীকরণ বা ট্যাগমাটাইজেশন পারবো কি? আর প্রত্যেকটা খণ্ডকে ট্যাগমাটা বোধহয় বলছে ওরা।
খণ্ডককে বলা হয় সোমাইট ভাগ। অঞ্চলটা কিন্তু হ্যাঁ, অঞ্চল হচ্ছে ট্যাগমার্ক, আর একটা খণ্ডকের নাম হলো সোমাইট। অনেকগুলো সোমাইট ভাগ অঞ্চল। আবার বল, খণ্ডগুলোর নাম কি বললেন? সোমাইট। আগের দিন তো বলছিলাম। কতদিন হয়েছে? খণ্ডকাণ্ডের ওখানে দেখ, খণ্ডকাণ্ডের ওখানে দেখ। আমি কথাটা আবার বলছি। তাহলে অঞ্চলাংশ অন্য প্রাণীর ক্ষেত্রে হবে না, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের খণ্ডকগুলো অনেক সময় বাহ্যিকভাবে সুস্পষ্ট নয়, তবে এদের দেহের খণ্ডকগুলোর মধ্যে কিছু কিছু খণ্ড পার্শ্বের সাথে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল গঠন করে, আর এভাবে দেহকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করার প্রক্রিয়াকে অঞ্চলায়ন বা অঞ্চলীকরণ। জানা গেল? খুব ভালো দেখাচ্ছি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে খণ্ডগুলো সুস্পষ্ট নয়, এদের যে কিছু অংশ মিলে একটি অঞ্চল কয়েকটি বড় অঞ্চল গঠিত হওয়ার প্রক্রিয়াকে অঞ্চলীকরণ বলে। আচ্ছা বলছে, হ্যাঁ, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে এরকম অঞ্চল আছে তিনটা: মস্তক অঞ্চল, বক্ষ অঞ্চল, আর কিন্তু কিচ্ছু নাই এখান থেকে। এরপরে আছে প্রান্তিকতা। পোলারিটি বা প্রান্তিকতা কি? আচ্ছা দেখতো একটা কথা, যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, এদের ক্ষেত্রে শব্দটা যেমন আগেরটা শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য? আর্থ্রোপোডা। প্রত্যেকটা কিছু বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো ভাগ করছে। যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী তাদের ক্ষেত্রে এরা বলছে এদের মস্তক যেদিকে, পিছনটা তার বিপরীত দিকে, লেজ তার বিপরীত দিকে। এদের মস্তক যেদিকে সেটাকে কি বলা হয়? মস্তক প্রান্ত, মস্তক প্রান্ত, তাই না? আর পিছন যেখানে লেজ, ওটা পশ্চাৎ প্রান্ত। পশ্চাৎ প্রান্ত না? অর্থাৎ এদের দেহে কতগুলো অংশ আছে, এরা আলাদা আলাদা, সেই অনুযায়ী গঠনের দিক দিয়ে ভিন্ন। আর এই গঠনের দিক দিয়ে ভিন্ন এই প্রত্যেকটা প্রান্তকে কি বলা হয়? আমার এই গঠনগত ভাবে দেহকে বিভিন্ন প্রান্তে বিভক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? বা প্রান্তিকতা। আবার বলছি, বলে দেওয়া আছে, বলছি কি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের দেহের মস্তক অঞ্চল এবং পশ্চাৎ অঞ্চল পরস্পর বিপরীত দিকে অবস্থান করে, যার গঠন একে অপরের কাছ থেকে আলাদা। দেহের গঠন বৈশিষ্ট্য অনুযায়ী দেহকে এভাবে বিভিন্ন প্রান্তে বিভক্ত করার প্রক্রিয়াকে প্রান্তিকরণ বলা হয়। মস্তক অঞ্চল যেটা, সেটাকে কি বলে? সম্মুখ প্রান্ত। পশ্চাৎ অঞ্চল যেটা, সেটাকে বলে পশ্চাৎ প্রান্ত। আমি আবার বলছি, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের ক্ষেত্রে যেদিকে সম্মুখ প্রান্ত থাকে, পশ্চাৎ প্রান্ত তার বিপরীতে থাকে। এই সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত গঠনগত দিক দিয়ে আলাদা। এভাবে গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেহকে বিভিন্ন প্রান্তে বিভক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রান্তিকতা বা পোলারিটি বলে। দেখ আমাদের বই সবাই কি বলছে? প্রান্তিকতা সবসময় দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের। হ্যাঁ, সেটাই বলছে এরা, সেটাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আসলে বাস্তবে কিন্তু সবগুলা প্রাণীরই এই প্রান্ত আছে না, সম্মুখ প্রান্ত পশ্চাৎ প্রান্ত আছে না, কিন্তু এই বৈশিষ্ট্য শুধু দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম, এই প্রজাপতি কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী একটা। আত্মকথা হোক, সেটা তো ব্যাপার না, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী বলি হতো। এ বাবা, শামুক যেমন, শামুকের ক্ষেত্রে প্রান্তিকতা আমরা বলতে বুঝতে পারি না। শামুক যে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী নয়, অপ্রতিসম প্রাণী। আবার দেখ যেটা আছে তারা মাছ, এটার আমরা সঠিক প্রান্ত বুঝি না, আর তো মস্তক স্পষ্ট নয়। স্পষ্ট কি? তাহলে এদের ক্ষেত্রে প্রান্তিকতা নাই। যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী সবগুলোর উদাহরণ দেয়, সবগুলোর প্রান্ত ভাগ করা যাচ্ছে। কিন্তু তারা অপ্রতিসম প্রাণীর একটা উদাহরণ দেয় অথবা অরীয় প্রতিসমের উদাহরণ দেয়, মুশকিল হয়ে যাবে। প্রজাপতিকে বিভক্ত করে কিভাবে মস্তক আর প্রান্ত আলাদা করা যাবে? মাঝখান দিয়ে কাটলে তো অঙ্গগুলো সমান। বাবা এখানে কিন্তু তা বলেনি। কি বলছে? বলছে যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, হ্যাঁ তাদের সমান দুই ভাগে ভাগ করা যাবে। কিন্তু ওদের লম্বক মাঝখান দিয়ে কাটলে তো মাঝখান দিয়ে তো কাটার কথা বলেনি। তবে এখানে অবস্থান অনুযায়ী এখানে প্রতিসমতা কোনটা? দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী সেটা। আমার কথা বলছি, আমি আবার বলছি, ওদিকে নয়, আমার দেখে আমি বলছি প্রজাপতি। প্রজাপতি হচ্ছে না, প্রজাপতি একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। কেন? প্রজাপতিটা একটা মাঝখান দিয়ে ফাটালে সমান দুই ভাগ হবে, এটা তো ঠিক আছে। কিন্তু এই প্রাণীটা মস্তক প্রান্ত যেটা সম্মুখ প্রান্ত
আর পশ্চাৎ প্রান্ত এটা পরস্পর বিপরীত অবস্থান করে, মাঝখানে ফাটাইতে হবে না। বলছে সম্মুখ প্রান্তের গঠন তার পশ্চাৎ প্রান্তের গঠন থেকে আলাদা, তাই এই ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী দেহকে দুটা বিশেষ প্রান্তে ভিন্ন প্রান্তে বিভক্ত করার প্রক্রিয়াকে কাটতে পায় নাই, খালি ঘোষণা দিয়েছে এটা সম্মুখ প্রান্ত, এটা পশ্চাৎ প্রান্ত। এই বিভক্ত করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রান্তিকতা বলা হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে মানে এই বিভাজনটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর চিন্তা করতে হবে। হ্যাঁ, বিভাজন কিন্তু নয়, আর প্রান্তিকতা কিন্তু প্রতিসম্মতা নয় যে ভাগ করে দেখার লাগবে। প্রান্তিকতা হলো আমাদের অবস্থান অনুযায়ী বৈশিষ্ট্য আলাদা, সেই জন্য বলছে এটা। হ্যাঁ, খাটো পাশে কল্পনা করতে হবে। বাবা এভাবে দেখো, একটা গরুকে কল্পনা কর, এটা নিজেকে কল্পনা কর, একটা মস্তক প্রান্ত বা সম্মুখ প্রান্ত, একটা পশ্চাৎ প্রান্ত, দেখান দেওয়া নাই, একটা অঙ্কীয় প্রান্ত, একটা পৃষ্ঠীয় প্রান্ত, আর এ পাশে একটা পার্শ্বীয় প্রান্ত। কয়টা প্রান্ত হলো? পাঁচটা। একটা মস্তক, একটা পশ্চাৎ, কয়টা গেল? একটা অঙ্কীয়, একটা পৃষ্ঠীয়, একটা গেল, আর একটা হলো পার্শ্বীয় দুটো মিলে হ্যাঁ, পর্যন্ত তুই তো আর দুটিকে আলাদাভাবে বলতে পারছিস না, একটা মিলে আছে। ডান পাশে বাম পাশে না না, ওগুলা নাই শোনা। এরপরে তল। আচ্ছা, লক্ষ্য করতো, যখন কোন রৈখিক অঞ্চল বরাবর, আমার কথা বই বাদ, এই গল্পটা শোন, মনে করেন এটা একটা গরু, একটা রৈখিক অঞ্চল বরাবর যদি এই প্রাণীটাকে, সেটা হতে পারে ডান বাম, হতে পারে পৃষ্ঠীয় অঙ্কীয়, হতে পারে সম্মুখ পশ্চাৎ ইত্যাদি বিভিন্ন অঞ্চলে সমান ভাগে ভাগ করা যায়। না না, সমান না হতে পারে, সমান তো হবেই না, ইত্যাদি অঞ্চলে ভাগ করা হয়, তখন ওই রৈখিক অঞ্চলটাকে তল বলা হয়। অর্থাৎ আমাকে যদি এই পাশে ভাগ করা হয় তাহলে এটাকে বলা হয় এটা একটা তল। আমাকে এই পাশে ভাগ করছে, তাহলে একটা অঙ্কীয় সাইড পাবে, একটা পৃষ্ঠ সাইড পাবে, তাহলে এই পাশে ভাগ করলে এটা একটা তল। তাহলে কথাটা এই পাশে ডুম দিল, সম্মুখ অঞ্চল পাবে, পশ্চাৎ অঞ্চল পাবে, এটা একটা তল। আবার স্যার পাশে পাশে যে দেয়, হ্যাঁ হতে পারে, না আমরা বলেছি এই পাশে ভাগ যে রৈখিক অঞ্চল দ্বারা বিভাজন হবে সেটা একটা তল। মানে দেখ এমনি নাইও বা এটা কিন্তু মুখস্থ বিদ্যা, তোরা করবো না দেখে আমরা পাচ্ছি। আমি ওর বিগত দেখলো দিয়ে ওদের পারতাম না, না না পরে যাই, শুরু করছি যেহেতু এখানে বলছে তলের সংজ্ঞাটা আমরা আরেকবার বলছি। বলছে যে অঞ্চল বরাবর প্রাণী দেহকে ডান ও বাম অথবা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ অথবা সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল বরাবর দুই ভাগে ভাগ করা যায়। তাই না রে? যে রৈখিক অঞ্চল বরাবর কোন প্রাণীর দেহকে ডান বাম সম্মুখ পশ্চাৎ, তাই না? না না, এটা হবে সম্মুখ পশ্চাৎ আর অঙ্কীয় পৃষ্ঠীয় ইত্যাদি ভাগে ভাগ করা যায়, তাকে কি হবে? তল বলা হবে। প্রাণীটা তল তাহলে কি? দেখো এখানে ছবিতে দিয়েছে সম্মুখ তল যেটা, বাবা মনে দিতে হবে সম্মুখ পাশে। দেখো ও এখানে বলছে তলগুলো কি কি? প্রথমে হচ্ছে মধ্যরেখীয় তল। এই মধ্যরেখীয় তল দেখ কি দেখাইছে, এই যে প্রাণীটাকে বাবা মুখ থেকে একদম পশ্চাৎ একবার এই পাশে ভাগ করছে, তাই না রে? এই মধ্যরেখীয় একবার এই পাশে ভাগ করছে। এই না না, মধ্যটা তো অনুদৈর্ঘ্য হবে, এটা মধ্যরেখীয় নয়, এটা হলো সম্মুখ তল দেখাইছে আমি, সরি মধ্যরেখীয় তল একবারে মেরুদণ্ড বরাবর, তাহলে ডান আর বাম দুটা খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে যে তল প্রাণীর দেহকে লম্ব অক্ষ বরাবর ডান ও বাম দুটি অংশে বিভক্ত করে সেটাকে মধ্যরেখীয় তল। আমরা পারবো না, আমি আবার বলছি যে তল, এরা কি বলছে সংজ্ঞাটা ভাইয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওরা সংজ্ঞার আগে পৃষ্ঠ অক্ষীয়, আমার কথা ঠিক আছে। তাহলে আমরা বলবো যে তল কোন প্রাণীকে লম্ব অক্ষ বরাবর বিভক্ত করে ডান ও বাম দুটি সমান অংশ সৃষ্টি করে তাকে কি বলা হয়? মধ্যরেখীয় তল। আমরা পাইছে লাস্টবার, তাহলে পিঠের উপর দিয়ে চালিয়েছে। তাহলে যে তল কোন প্রাণীকে কি করে লম্ব অক্ষ বরাবর বিভক্ত করে ডান ও বাম দুটি সমান অংশ সৃষ্টি করে তাকে সমতল। আমি বলছিলাম যে তলে কোন প্রাণীকে, আরো সংক্ষেপ করতেছি, যে তলে কোন প্রাণীকে ডান ও বাম দুটি সমান অংশ ভাগ করা, আচ্ছা মনে হয় সহজ কথা নেই। তাহলে যে তল কোন প্রাণীকে ডান ও বাম দুটি ভাগে ভাগ করে তাকে কি বলা হয়? মধ্যরেখীয় তল। এরপর বলছে সম্মুখ তল। এই সম্মুখ তল
এই প্রাণীটাকে পৃষ্ঠীয় আর অঙ্কীয় এটা এই পাশে ভাগ করছে, পিঠের দিকে থাকবে, অঙ্কীয় দিকে থাকবে। তাহলে সংজ্ঞা হয়ে গেল যে তল কোনো প্রাণীকে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুটি ভাগে বিভক্ত করে তাকে কি বলা হয়? সম্মুখ তল বলা হয়। পারবো না আবার বল, পিঠের দিকটা। হ্যাঁ, তুই যদি মানে গরুসাগরের মতো হোস তাহলে এই পাশে ভাগ করে। হ্যাঁ, এরপরের কথা, এরপরে বলছি কি অনুপ্রস্থ তল, এটা তো বলি মাও পাবে। অনুপ্রস্থ তল এই পাশে যায়, এটা অনুপ্রস্থ মাঝখানে ভাগ করছে, একটা সম্মুখ একটা পচা। হ্যাঁ, আচ্ছা আসতেছে তোর কাছে, বল দেখি সামনেটা তিনটা সংখ্যা বলছি। আগে তল কি? কোন প্রাণীকে যদি হচ্ছে মানে যেভাবে হচ্ছে সম্মুখ এবং পশ্চা, তারপর হচ্ছে অঙ্কীয় এবং হচ্ছে পৃষ্ঠীয়, তারপর হচ্ছে পার্শ্বীয় ভাগে ভাগ করা যায়, ভাগ করে আমরা যে রৈখিক অঞ্চল বরাবর কোন প্রাণীকে সম্মুখ পশ্চা ডান বাম অঙ্কীয় পৃষ্ঠীয় ভাগে ভাগ করা যায়, ওই রৈখিক অঞ্চলটাকে তল বলা হয়। তল কত প্রকার? তল হচ্ছে 3 প্রকার। তার হচ্ছে মধ্যরেখীয় তল, এটা হচ্ছে কোন প্রাণী হচ্ছে দেহের মাঝ অঞ্চল বরাবর হচ্ছে বিভক্ত করলে হচ্ছে যে তল কোন প্রাণীকে ডান বাম দুটি ভাগে বিভক্ত করে, লম্ব বরাবর ভালো লাগে। হ্যাঁ এটাই, খালি মূল কথাটা কিন্তু উঠে আসছে, যদি সংক্ষিপ্ত বলো তাতে মূল কথা উঠে আসছে। হ্যাঁ, তাকে তো হচ্ছে মধ্যরেখীয় তল বলে। তারপরে হচ্ছে যে তল হচ্ছে যে তল কোন প্রাণীকে হচ্ছে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় পৃষ্ঠীয় এবং অঙ্কীয় বরাবর ভাগ করে তাকে হচ্ছে সম্মুখ তল বলে। আর অনুপ্রস্থ তল যে কোন প্রাণীকে হচ্ছে সম্মুখ ও পশ্চাৎ দুটি ভাগে বিভক্ত করে তাকে অনুপ্রস্থ তল। এই সংজ্ঞাগুলো দেখে নেবেন। আমরা বলবো যে রৈখিক অঞ্চল বরাবর কোন প্রাণী ডান বাম সম্মুখ পশ্চাৎ অথবা পৃষ্ঠীয় অঙ্কীয় ভাগে বিভক্ত হয়, ওই রৈখিক অঞ্চলটাকে তল বলা হয়। তল 3 প্রকার, এই দুটো। বা পরে কথা, খুবই ইম্পর্টেন্ট তথ্য একটা ছিল, ইতিহাস সাক্ষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। না না, ইম্পর্টেন্ট তথ্য বাবা। সিলম কথাটা ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। বলতো ত্রিস্তরী কারা কারা, যেটাকে বল। আমি বলছি কোন কোন পর্বের প্রাণীরা? নিডারিয়া থেকে দেখো পরিকেরা বাদ দিয়া, নিডারিয়া থেকে পরিকেরা আর নিডারিয়া বাদ দিয়া যারা আছে সবাই ত্রিস্তরী। মাঝখানে চোখ পরিকেরা আর নিডারিয়া বাদ দিয়ে বাকি যারা আছে সবাই ত্রিস্তরী প্রাণী। এদের ক্ষেত্রে বাবা, এদের ক্ষেত্রে ভ্রূণের মেসোটার্ম থেকে একটা গহ্বর তৈরি হয়। ভ্রূণে যখন পরিস্ফুটন ঘটে তখন, তাহলে ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় একটা গহ্বর তৈরি হয় যেটা পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা বেষ্টিত। এবং মজার কথা, যে পেরিটোনিয়াম দ্বারা বেষ্টিত সেটাও মেসোটার্ম থেকেই তৈরি। তাহলে সবসময় মেসোটার্মাল অংশ। তাহলে খেলি ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনের সময় মেসোটার্ম থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে সিলম বলা হয়। আবার বল, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ভ্রূণের মেসোটার্ম থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে ওটা বলে কি বলে? সিলম বলে। এরকম আরো চলে শুনতেছে না, গাড়ি আছে তো আমি আবার বলছি, তোকে ধরবো। ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোটার্ম থেকে উৎপন্ন যে গহ্বর পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে সিলম বলে। দেখি প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোটার্ম থেকে উৎপন্ন যে গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকে সিলম। ওকে, আলহামদুলিল্লাহ আমরা কি পারবো বাবা? এই দেখ, এই সিলোমের উপস্থিতি অনুপস্থিতি বা সিলোমের গঠন অনুযায়ী সিলোম প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করছে: অ্যাসিলোমেট,
সুডোসিলোমেট, ইউসিলোমেট। আচ্ছা বা অ্যাসিলোমেট, আগে সংক্ষিপ্ত মনে রাখ, এতে সিলোম নাই। অ্যাসিলোমেট কোনো সিলোম নাই, নেগেটিভ অর্থে ব্যবহার করছে। সুডোসিলোমেট, সুডো মানে কি মিথ্যা, সিলোম থাকলেও সেটা মিথ্যা, নকল নকল, সঠিক নয়, সুগঠিত সিলোম নাই। সিডো। এরপরে হচ্ছে ইউসিলোমেট, ইউ মানে সুগঠিত, প্রোক্যারিওটা ইউক্যারিওটা, মনে আছে তো? তাহলে অ্যাসিলোমেটে কি নাই? নাই, সিলোম নাই। এদের যখন বাবা আমাদের বই এরকম করে চিত্রটা দেখাইছে, এটা কি রে? অ্যাক্টোডাম। এটা অ্যাক্টোডাম না? মাঝখানে দেখ অ্যান্ডোডাম দেওয়া আছে, তাই না রে? তাহলে এইটা এই অংশটার নাম কি রে? যদি এই মেসোডাম পুরোটাই কোনো গহ্বর না তৈরি হয়ে এরকম প্যারেন্টাইমা জাতীয় কোষ দ্বারা পুরোটা ভর্তি হয়ে থাকে, তাহলে ফাঁকা গহ্বর থাকলো, জানিস ফাঁকা গহ্বর থাকবে অ্যাক্টোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে। এর আশপাশে কিছু মেসোডার্মাল কোষ থাকবে, তার মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। আমরা দেখ যদি আমরা আচ্ছা এক পাশ থেকে, হ্যাঁ তাহলে এই জাতীয় প্রাণীগুলোর হচ্ছে স্যার হচ্ছে পৌষ্টিক তন্ত্রটা গ্রহণ কোথায়? কোথায় থাকে? ওদের দেহের ভিতরে, যেমন আমাদের ফাঁকা জায়গা আছে, যদি আমাদের ফাঁকা জায়গাটা না থাকতো তাহলে তার যে পেশি দিয়ে ভর্তি থাকতো, পেশির মাঝখান দিয়ে পৌষ্টিকালে চলে যেত। আমাদের পৌষ্টিকালে আসলে ফাঁকা জায়গা আছে, ওটা ঝুলন্ত, আর ওটা ঝুলন্ত নয়। সমস্যা আছে কোনো? রেডি বাবা? আমাদের ঝুলন্ত না অনেকটা। এখান থেকে আমাদের বুড়িখান কাটলে এই আমাদের পাকস্থলী, আমাদের ক্ষুদ্রান্ত হাতের মুঠি নিয়ে ঝোড়াঝুড়ি ধরে পারে, কারণ আশপাশে ফাঁকা জায়গা। গরুর যেমন গরুর পেটটা কাটা করে দিলে বুড়িটা নেড়ভাড়া না, নেড়ভাড়া করে দিলে আমার কাছে যদি চাকু মারি দেয় আমার ক্ষুদ্রান্ত গুলো ঝুলি পড়ে যাবে। হ্যাঁ রেডি? অন্য প্রাণী সেটা হওয়া না। আমি আবার বলছি বাবা, তাহলে এই যে শোনে না, সিলোম নামক গহ্বরটা তৈরি হবে কোন জায়গায়? এটা যদি অ্যান্ডোডাম হয়, হ্যাঁ এই অ্যাক্টোডাম অ্যান্ডোডামের মাঝখানে এই জায়গায় ফাঁকা জায়গা থাকতো। খালি ফাঁকা থাকলেই হবে না, খালি পেডিসল হলেই হবে না, তাহলে খালি ফাঁকা থাকলেই হবে নয়, মেসোডার্মাল কোষ দ্বারা বেষ্টিত থাকতে হবে। আমার কথা কি বুঝছেন? বাট এখানে মেসোডার্মাল কোষ দিয়ে তো ঘেরা নাই, পুরোটাই একেবারে বন্ধ, কোনো ফাঁকাই নাই, তাহলে তো হবে। তাহলে যে সমস্ত প্রাণীতে কোনো কি থাকে না, সিলোম থাকে না, তাদের অ্যাসিলোমেট। হ্যাঁ আমরা কি বলেছি? সিলোম এর কথা আসবে হলো ত্রিস্তরী, বাট যাদের সিলোম নাই তারা হতে পারে পরিক্রম, হতে পারে নিডারিয়া। তবে নিডারিয়ার কিন্তু দুটো স্তর আছে, ওদের মাঝখানে মেসোবিলিয়া থাকে, প্যারেন্টাইমা জাতীয় কোষ থাকে না। তার মানে এটা পরিক্রমের ক্ষেত্রে বই বোধহয় বলছি উদাহরণ। ও নিডারিয়াও দিছে, নিডারিয়াও দিছে। क्या प्लाटिहेलमिन्थिस दिलो के সেটাই তো কথা। পরিফেরা নিডারিয়া मतलब কি উপরে ওটা তো যে হিকম্যানের সিনেমাটা শুনে যাই, কিন্তু প্লাটিয়া না না ঠিক আছে বুঝলাম নাই, কিন্তু আমরা তো ন্যাচারালি জানি ত্রিস্তরীদের ক্ষেত্রে, তাই না কথাটা? না না আমরা তো খেলতা আমরা বলছি না না সেটা না। ত্রিস্তরী প্রাণী যারা, আমাদের চিন্তা ভাবনা ছিল ত্রিস্তরী প্রাণীর মধ্যে সিলোম থাকবে, প্লাটির মধ্যে ঝাড়া হলো না, এটা কিছু আছে নিশ্চয়ই ব্যতিক্রম ঘটনা। দেখো আচ্ছা যাই হোক, তার মানে নিশ্চয় ব্যতিক্রম ঘটনা আছে। এই স্যাংরা তাহলে কি বললাম? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা আর প্লাটিহেলমিন্থিস, এটা হলো অ্যাসিলোমেট। সঙ্গে না লাস্ট পার্ট সাজিয়ে বলছে, আমি জানি তোরা পারবি না। আমরা বলবো যে যে সমস্ত প্রাণীদের কোনো সিলোম থাকে না, আগে শতকরা কথা, যে সমস্ত প্রাণীদের কি থাকে না, কোনো সিলোম থাকে না, বরং তার পরিবর্তে এই ভ্রূণের পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি প্যারেন্টাইমা জাতীয় কোষ দ্বারা পূর্ণ থাকে। আমি আবার বলছি, হ্যাঁ সিলোমে নাই, ঠিক আছে, কিন্তু আমরা সিলোম জানি ত্রিস্তরী প্রাণীগুলো থাকা নয়, কিন্তু প্লাটিহেলমিন্থিস একটা ত্রিস্তরী না, তার মধ্যে বলতে পড়ে গেল না। হ্যাঁ সেটাই বললাম, একটা ব্যতিক্রম, এটা সেটা আমি পরে তো সেটাই বললাম, নিশ্চয়ই ব্যতিক্রম হবে।
নাম্বার অ্যান্সারে দেওয়া আছে সিলোমবিহীন প্রাণী 21 নাম্বার পৃষ্ঠা স্যার আমার বইটা পুরো পর্যন্ত স্যার আচ্ছা আচ্ছা যাই হোক আমরা কি সংজ্ঞাটা বুঝছি সংজ্ঞাটা কি বুঝছি আরেকবার বলছি বাসি গেল আমরা বললাম যে সমস্ত প্রাণীদের কি থাকে না থাকে না বরং দুলীয় পরিশোধনের সময় অন্তস্থ ফাঁকা গহ্বরটি দ্বারা পূর্ণ থাকে তাকে কি বলা হয় যে সমস্ত প্রাণীর কোনো সিলম থাকে তাদেরকে অ্যাসিলোমেট পারে কথাগুলো হয় নাই যে সমস্ত প্রাণীদের সিলম থাকে এবং তারা ভ্রূণীয় পরিশোধনের সময় সিলোমের পরিবর্তে গহ্বরটি প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা পূর্ণ থাকে হ্যাঁ বলছে স্পঞ্জি প্যারেনকে মাঝখানে ফাঁকা কিছু কিছু ক্ষুদ্র ফাঁকা জায়গা আছে স্পঞ্জি কথা বাবা আমাদের দেহতে প্যারেনকে আমাদের প্যারেনকে দেহ গঠন করে আর দেখো কিছু প্যারেনকে কোষে পরবর্তী পরিবর্তিত হয়ে জন্মান্তরিত তৈরি এবং এরপরে সুডোসিলোমেট অপরিণত ছিল এ দেখ এদের ক্ষেত্রে হয় কি মনে কর এটা হলো অ্যান্ডোডাম এটার মাঝখানে ফাঁকা জায়গা আছে কিন্তু ফাঁকা জায়গা থাকে তো লাভ নাই এখানে কি পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকতে হবে না চারপাশে হালকা হালকা পেরিটোনিয়াম থাকলেও সম্পূর্ণ গহ্বরটা কি পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত হলো কিনা হয় নাই কারণ এই পাশেও থাকা লাগবে তবে তো পুরো গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা বেষ্টিত হবে যদি এই পাশে যদি না থাকে আর এটা গহ্বর এই পাশে তখন পেরিটোনিয়াম থাকে এই পাশে পেরিটোনিয়াম থাকে পুরো গহ্বর পেরিটোনিয়াম দ্বারা আবৃত কথা কি বুঝছো এদের ক্ষেত্রে চারপাশে কিছু মেসোডার্মাল কোষ থাকলেও এই কিনারা দিয়া অ্যানোডার্মের কিনারা দিয়ে থাকে না তাহলে পুরো গহ্বর কি পেরিটোনিয়াম দ্বারা আবৃত হলো না ওদের বলে সুগঠিত নেই না মানে গহ্বর তো হয় গহ্বর আছে কিছু কোথাও পেরিটোনিয়াম পর্দাও আছে তবে সম্পূর্ণ গহ্বর পেরিটোনিয়াম দ্বারা বেষ্টিত হয় না আমার কথা কি বুঝছে গহ্বরও আছে পেরিটোনিয়াম পর্দাও আছে তবে এই পর্দাটা সব জায়গায় নাই পুরো গহ্বরটাকে বেষ্টিত করতে পারে না হ্যাঁ সিউডো ওই জন্য বলছে নকল তাহলে কথাটা কি আমরা বলছি মানে যে সমস্ত প্রাণী শোনাতে দেখ যে সমস্ত প্রাণী সিলোমবিহীন তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে ঢেকে রাখে না এত বড় সংখ্যা দেওয়া টাইম আছে আমরা বলবো দেখ যে সমস্ত প্রাণীতে সুগঠিত সিলোম থাকে না কেননা এদের সিলোমিক গহ্বরটি বাহিরে পেরিটোনিয়াম পর্দা কিছু কিছু জায়গা থাকলেও সমস্ত গহ্বর থেকে আবৃত করে না আমরা বলি যে সমস্ত প্রাণী সুগঠিত সিলোম থাকে না কারণ এদের সিলোমিক গহ্বরটি সম্পূর্ণ পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে না সোজা কথা আবার যে সমস্ত প্রাণী সিলোম সুগঠিত নয় অর্থাৎ এদের সিলোমিক গহ্বরটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত থাকে না তাদেরকে সুডোসিলোমিক বলা হয় সমস্যা বুঝেছি সংজ্ঞাটা যে সমস্ত প্রাণীর সিলোম সুগঠিত নয় অর্থাৎ সিলোমিক গহ্বরটি সম্পূর্ণরূপে পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে না আমি সম্পূর্ণরূপে কথা লাগিয়েছি মানে কোথাও থাকতে পারে তাদেরকে কি বলা হয় সুডোসিলোমিক বলা হয় উদাহরণ দিয়েছে নেমাটোডা রোটিফেরা কিনোরিনচা আমরা রোটিফেরা কিনোরিনচা জানি না ওই হিটম্যানের শ্রেণীবিন্যাসের পর্ব এটা কথা বুঝছো আমরা নেমাটোডা জানি এরপরে ইউসিলোমেট আমরা তো জানি এটা সুগঠিত এটা দেখ এই ইউসিলোমেট কি হবে বাহির দিয়া এদিকে মেসোডার্মাল স্তর না তার মধ্যে কোন পর্দা পেরিটোনিয়াম ঠিক অ্যান্ডোডার্মের চারপাশেও এরকম পেরিটোনিয়াম পর্দা থাকে ছবিতে দেখ তাহলে এটা পুরো গহ্বর যার উভয় পাশে পেরিটোনিয়াম দিয়ে ঘেরা বুঝতে কথাটা তাহলে সংজ্ঞাটা আমরা ওই জন্য বলবো যে সমস্ত প্রাণী ভ্রূণীয় পরিস্ফুটনের সময় সৃষ্ট মেসোডার্মাল গহ্বরটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত থাকে তাকে কি বলা হয় অথবা আমরা ডাইরেক্ট ফাটিতে বলতে পারি যে সমস্ত প্রাণীদের সুগঠিত ছিল যাই হোক একটা সস্তা সংখ্যা হতে পারে এটা পেলে সাপ খুশি হবে তাহলে
যে সমস্ত প্রাণীদের কি থাকে তাকে ইনসুলেমেট বলে। অথবা বলবো যে সমস্ত প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মাল গহ্বরটি সম্পূর্ণরূপে পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাদেরকে ইনসুলেমেট বলে, যার মধ্যে আমরা আছি, তাই না? এখানে বলে দিয়েছে এটা কোনটা কোন পর্ব মুক্ত করি বা এটা তো তোদের চিন্তা, এইখানে মুক্ত করা খরচ না লাগবে এমসিকিউর জন্য কোনটা কোন পর্ব শুনছে। এরপরে এই যে সিলোম সৃষ্টি, হ্যাঁ বাবা দেখো একটা কথা, আংশিক কর্ডেট যারা, যেমন আমরা কিন্তু জানি যে কর্ডেটা পর্বের প্রাণীরা 3টা উপপর্বে বিভক্ত আছে। এর মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের কর্ডেট হলেও মেরুদণ্ড পরিণত হয় না। এখন কি অন্য কোন কোন বিজ্ঞানী এদেরকে হেমিকর্ডেট নামে বলেছে। এটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ, হিকম্যানের সেমিনার যেমন আছে, আচ্ছা পরে আছে দেখাইছি আমাদের বাবা। এই যে সিলোম সৃষ্টির ধরন, দুটো উপায়ে সিলোম তৈরি হয়, কেউ শোনে না। কয়টা উপায়? 2টা উপায়ে সিলোম তৈরি হয়। আর সিলোম তৈরির ধরনের উপর ভিত্তি করে এই সিলোমকে 2 ভাগে ভাগ করছে, সাইজোসিলাস সিলোম আর অ্যান্টারোসিলাস সিলোম। ঠিক আছে? ওই দিছে অবশ্যই কত বছর আচ্ছা আমি তো বলতে চাচ্ছি, তোরা যদি না শুনিস আমি আবার বলছি। সিলোমের উৎপত্তির ধরন অনুযায়ী সিলোম 2 প্রকার, একটাকে বলছে সাইজোসিলাস, সাইজোসিলাস সিলোম, এরা আরেকটা নাম দিচ্ছে অ্যান্টারোসিলাস সিলোম। কথা বন্ধ হয় না কেন তোমাদের? আমরা যখন ভ্রূণের পরিস্ফুটন দেখবো তখন দেখবো এটা হলো জাইগোট, তাই না? আগামী অ্যান্টারোসিলাস বলতেছি, এটা সব বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। এটা আমি বলতেছি, মনে করো এটা জাইগোট টুইন, এটাতে কোন সেপারেশন হবে? মাইটোসিস। প্রথমে একটা থেকে কাটা হবে, এটাকে কি বলে? ক্লিভেজ। এভাবে জাইগোটটা বারবার বিভাজিত হয় নিরেট কোষ পিণ্ড গঠন করবে। মরুলা দশার সৃষ্ট কোষগুলো আবার বিনষ্ট হবে। এটার নাম ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশা থেকে গ্যাস্টুলা যখন হবে, গ্যাস্টুলা দশা হওয়ার সময় সেলের ভ্রূণের স্তর বিকশিত হয়, সেই দশাটাকে গ্যাস্টুলা বলা হয়। এই ব্লাস্টুলা থেকে যখন গ্যাস্টুলা দশা হয় তখন একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, একটা পৃষ্ঠে রয়ে যায় আর একটা ভাগ হয় থাকে। আমরা তো কয়েকবার দেখেছি এটা প্রসেসর থাকে আর মাঝখানে স্তর থাকে। এটা কিন্তু বলা হয় আর্কেন্ট্রন নামক খাদ্য গহ্বর। এটাকে বলিনি বোধ হয়, এটার নাম হলো আর্কেন্ট্রন নামক গহ্বর। এই আর্কেন্টেরন কি নাম? আর্কেন্টেরন নামক গহ্বর। সেখান থেকে পরবর্তীতে সিলোম তৈরি হয়। আর্কেন্টেরন নামক যে গহ্বরটা আছে সেটা যে ছিদ্র দিয়ে বেরোচ্ছে মুখ্য নাম, এটার নাম হলো ব্লাস্টোপোর। কি নাম? প্রাণীদের, বেশিরভাগ প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় গ্যাস্ট্রুলা দশার আর্কেন্টেরন নামক গহ্বর থেকে সিলোম তৈরি হয়।
আর এই ধরনের সিলমকে অ্যান্টারোসিলস অ্যান্টারোসিলাস সিলম বলা হয়। মানুষের কি একটা ছিল? মানুষের অ্যান্টারোসিলাস সিলম নট অনলি মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। একসময় না এটা তো এরকম থাকবে না, এটা তো ভ্রূণীয় স্তর, আলাদা অঙ্গ তৈরি হবে, যেহেতু হ্যাঁ এরা কাছাকাছি আসে এরকম একটা গহ্বর, ঠিক আছে। তাহলে অ্যান্টারোসিলাস সিলম কি আমরা বলবো? ভ্রূণীয় পরিস্ফুটনের সময় আর্কেন্ট্রনের প্রাচীর থেকে আদি খাদ্যনালীতে দেখে খাদ্য গহ্বরের জন্য বলা হয়। আর্কেন্ট্রন এবং গহ্বর থেকে যে সিলম তৈরি হয় তার নাম অ্যান্টারোসিলাস সিলম। বা দেখি নি পরে বলে আসতে পারে ইনশাআল্লাহ হবে। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় আর্কেন্ট্রন নামক গহ্বর থেকে আমি আবার বলছি, ভ্রূণের পরিস্ফুটনের সময় আর্কেন্ট্রন নামক গহ্বর থেকে যে সিলম তৈরি হয় তাকে ওটা বলে। আর ভ্রূণের আর্কেন্ট্রন নামক গহ্বর থেকে যে সিলম তৈরি হয় $5 billion student আমাদের দেখিস গায়ে দেখিস না এ হইছে। হ্যাঁ বাবা দেখো, একটা বলছে সাইটোসিলাস ছিল, বলছে ভ্রূণের নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে। এই নিরেট মেসোডার্ম অর্থাৎ মেসোডার্মটা বারবার বিভাজিত একটা নিরেট শক্ত অংশ গঠন করে, কর্ড রজ্জু বা রজ্জুগত অংশ গঠন করে। আহা ফাঁকা জায়গা নাই, এমনটা কিছু বলে নিরেট, যেমন ওটাকে কর্ড বলছে করবো। ওই জন্য এই নিরেট অংশটা যখন বিভাজিত হয়, বিভাজিত হতে গিয়ে এই নিরেট অংশটার মধ্যে ফাটল তৈরি হয়। এই ফাটল থেকে যেটা সিলম তৈরি হয় সেটা হলো আছে না, অনেক বই দেয় নাই, এগুলো কত গুরুত্বপূর্ণ। আচ্ছা টাকা আনছিস কে? টাকা দিয়ে দাও।